আপনাদের যারা যারা সমালোচনা করছেন, আপনি মনে করেন আপনি হাসিনা আক্তার আপনি সমালোচনা করছেন, বা আপনার দর্শকদের মধ্যে 500 লোক সমালোচনা করলো, ওনাদেরকে জিজ্ঞেস করেন তাহলে কাকে দিত? অন্য কাউকে দিলে কি এই অপবাদটা দিত না যে সরকার তো নির্বাচন ওকে দিয়ে করাবে? সেনাবাহিনী ভূমিকা কি নিবে বা নিবে না, এটা তো রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। সরকার এক্সিকিউটিভ অর্ডার দিবে যে এই কাজটা আর্মি করবে, এই কাজটা আর্মি করবে না। আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় না। এটা আদিল সাহেবের আমলে দেওয়া হয় নাই, আদিল সাহেবের আগেও দেওয়া হয় নাই, আদিল সাহেবের পরেও দেওয়া হয় নাই। সেনাবাহিনীকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনি দেন, অর্থাৎ সেনাবাহিনীর অফিসারগণকে যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেন, তাহলে এর একটা গুড রেজাল্ট, আশা করি সুফল আপনি নির্বাচনে পাবেন। বর্তমানে জেনারেল ওয়াকারুজ্জামানের আমলে ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব, সবাই সহযোগিতা করব যেন সেই সুনাম যতটুকু ক্ষতি হয়েছে সেটা যেন উঠে আসে, সেটা যেন পুনরুদ্ধার হয় এবং সংরক্ষিত হয়। এর জন্য জেনারেল ওয়াকারুজ্জামানের ব্যক্তিগত ক্যারিয়ারটাও দেখবেন, উনি একজন সুনামধারী অফিসার, অন্যদের তুলনায় উনি অন্যের তুলনায় অনেক সুনামধারী অফিসার। এবং ইউজুয়ালি আমরা সুনামধারী অফিসারদেরকেই সেনাপ্রধান বানিয়েছি। খুবই দুঃখজনক বিষয়, খুবই দুঃখজনক বিষয়। আপনার সঙ্গে বা মানব জীবনের সঙ্গে বা বিশ্ববাসীর সঙ্গে বা বাংলাদেশের সকলের সঙ্গে আমি একমত, বিনা দ্বিধায় একমত, যে সেনাবাহিনীর প্রধানের মতো একটা চেয়ারে অবস্থান করার পর এখানে এইরকম ধরনের বদনামের অংশীদার হওয়াটা কোনো মতেই উচিত হয় নাই, কোনো মতেই উচিত হয় নাই। আমি বিস্তারিত বলবো না, এই জন্য যে তিনিও আমার থেকে অনেক কনিষ্ঠ, আমি জ্যেষ্ঠ বিধায় তার ব্যাপারে বলতে আমার সংযম থাকা উচিত, আমার ধৈর্য থাকা উচিত। কিন্তু যেহেতু তিনি একটি পদে আসীন ছিলেন এবং সেই পদের এখন দুর্নাম হয়ে গেছে ওনার আমলে, এটা করাটা কোনো মতেই উচিত হয় নাই। আমাকে চ্যানেল আই টু দি পয়েন্ট, মেট্রো সেম টু দি পয়েন্ট, সময় ইসলাম প্রশ্ন করেছিলেন এখন থেকে 15 দিন 20 দিন আগে, যে এটার দায়িত্ব কে নিবে? এটার দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনী কোনো মতেই নিবে না, কারণ বাংলাদেশ সেনাবাহিনী ভোটের মাধ্যমে সেনাপ্রধান নিযুক্ত হয় না, বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত। হ্যাঁ, সরকারের সিদ্ধান্তে উনি হয়েছে। তাহলে সরকার নির্বাচনের জন্য, নির্বাচনী সুবিধার জন্য ওনাকে যেরকম পিক করেছে তেমনি ওয়াকারুজ্জামানকেও পিক করেছে, এমনটা কি বললে ভুল হবে কিনা? তাহলে আপনাকে বলতে হবে যে 1972 সাল থেকে নিয়ে যতগুলো সেনাপ্রধান হয়েছে সবগুলি সরকার কি সব সেনাপ্রধানকে নির্বাচনের জন্য নিয়েছে? 1990 সালের সেপ্টেম্বর মাসে লেফটেন্যান্ট জেনারেল আতিক অবসরে গেলেন, লেফটেন্যান্ট জেনারেল নুরুদ্দিন আসলেন, এটাও কি নির্বাচনের জন্য? আবার 1994-তে নুরুদ্দিন সাহেব অবসরে গেলেন, মুক্তিযোদ্ধা বীর বিক্রম আবু সালেহ মোহাম্মদ নাসিম আসলেন, ওটা বিএনপি আমল ছিল, ওটাও কি নির্বাচনের জন্য? এবং এরপরে দিয়ে জেনারেল মাহবুব আসলেন, এরপরে জেনারেল মুস্তাফিদ আসলেন, এরপরে জেনারেল হারুন রশিদ বীর প্রতীক আসলেন, এরপরে জেনারেল হাসান মাসুদ আসলেন। তাহলে এটা বলাটা খুবই সহজ। আমরা আবেগপ্রবণ একটু মানব, আমরা আবেগপ্রবণ গোষ্ঠী, আবেগের চোটে অনেক কিছু বলে ফেলা যায়। কিন্তু আমার বয়সে, আমার অভিজ্ঞতায় বলছে, আমি তো এক নজরে আপনাকে 53 বছর দেখাই দিতে পারছি, যার বয়স 30 বছর সেটা এক নজরে 53 বছর দেখবেও না, চিনবেও না, বুঝবেও না। এই জন্য আমি আবেদন করব যে আপনাদের যারা সমালোচনা করছেন, আপনি মনে করেন আপনি হাসিনা আক্তার আপনি সমালোচনা করছেন, বা আপনার দর্শকদের মধ্যে 500 লোক সমালোচনা করলো, ওনাদেরকে জিজ্ঞেস করেন তাহলে কাকে দিত? অন্য কাউকে দিলে কি এই অপবাদটা দিত না যে সরকার তো নির্বাচন ওকে দিয়ে করাবে? কিন্তু এটা একটা কঠিন প্রশ্ন। এই কঠিন প্রশ্ন আমি সেনাবাহিনীর পক্ষ নিয়ে হাসিনা আজিজের ব্যাপারটা কি আপনি অস্বীকার করতে পারবেন যে নির্বাচনে উনি সহযোগিতা করেনি বা ওনার মাধ্যমে নির্বাচনটা ওইরকম হয়নি, যে এরকম সরকার ক্ষমতায় এসেছে, বা উনি যে নির্বাচনে যে কমেন্টটা করেছেন নির্বাচনের পরে, এটা ওয়াকারুজ্জামানের ব্যাপারটা হয়তো উনি অনেকেই। আমি আপনাদেরকে অত্যন্ত দুঃখজনক একটা কথা বলি, 2018 সালে আমি নিজে নির্বাচনে প্রার্থী ছিলাম। 2018 সালে যেখানে বিএনপি নির্বাচনে গিয়েছিল, আমি বিএনপি থেকে নমিনেশন পেয়েছিলাম। আমি হাটাজারি উপজেলায় চট্টগ্রাম 5 থেকে নির্বাচন করেছিলাম। আমি সাক্ষী দিচ্ছি যে আমার নির্বাচনী এলাকায় 4 ভাগের 3 ভাগ ভোট হয়ে গিয়েছে রাত্রেবেলা, লুকানোর কিছুই নেই, এটা বাস্তব। এবং সেই সময় আমরা সেটাকে মোকাবেলা করতে পারি নাই, বিএনপি বা আমি তো দল খুবই ছোট এখনো, তখনও যেমন এখনো
আমি তো বিএনপির সমর্থনেই সেখানে নির্বাচনটা করেছিলাম। বিএনপি কর্মীরা ওই আমলের নিরাপত্তা বাহিনীর হুমকি দামকি, তাদের কার্যক্রম, পুলিশ সেখানে সহায়তা করেছে, শতভাগ সহায়তা করেছে রাত্রেবেলা ভোট দেওয়ার সময়। এটা তো আর সিসিটিভিতে দেখা যায় না। সাংবাদিক ভাইরা বলতেন, সরকারি সাংবাদিক ভাইরা বলতেন, কই এটা তো কোনো রিপোর্টিং হয় নাই। রাত 2টার সময় আপনি যেখানে কেন্দ্র দখল করে ভোটিং করছেন, ব্যালট পেপার ভরছেন, ওইটা সিসিটিভিতে কেমনে পাবে? কোন সাংবাদিক এখানে 2টা মাথা যে রিপোর্ট করবে? আমি যেটা বলতে চাচ্ছি, সেনাবাহিনীর ভূমিকাটা কি, এটা নিয়ে জনগণের মনে একটা বিভ্রান্তি সৃষ্টি করা হয়। যতক্ষণ পর্যন্ত আপনি আইনটা না বদলাচ্ছেন বা অফিসিয়ালি দায়িত্বটা না বদলাচ্ছেন, অফিসিয়ালি আপনি দেখুন এখানে শুভঙ্করের ফাঁকির মতো আছে। শুভঙ্করের ফাঁকিটা হলো 70 বছর 80 বছর আগের একটা আইন দ্বারা আমরা এখনো বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাচনে মোতায়েন করি। আমি রিপিট করি, 70 বছর 80 বছর আগের একটা আইন দ্বারা, আইনের বদৌলতে, আইনের বিধান মোতাবেক আমরা এই ডিজিটাল যুগে এখনো সেনাবাহিনী মোতায়েন করি। সেটা কি? সেনাবাহিনী সংরক্ষিত থাকবে, রিজার্ভ থাকবে, গুরুত্বপূর্ণ এলাকায় থাকবে। যদি বেসামরিক প্রশাসন গোলযোগ থামাতে না পারে, গন্ডগোল থামাতে না পারে, নির্বাচনে যদি কেউ ছিনতাই করতে চায়, মারামারি করতে চায়, কাটাকাটি করতে চায়, সেটা যদি পুলিশ বিজিবি দমন করতে না পারে, তাহলে সেনাবাহিনীকে ডাকলে সেনাবাহিনী যায় সহায়তা করবে। এর বাইরে কোনো দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীকে দেওয়া হয় না। আমি নিজে ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিলাম 1990 সালের নির্বাচনের আগে। 91 ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের সময় আমি নিজের হাতে আমাদের অপারেশনাল অর্ডার লিখেছি এবং আইন মোতাবেক আমাকে লিখতে হয়েছে সেনাবাহিনী সীমা কতদূর, কোন সীমা তারা অতিক্রম করতে পারবে না। এখন সেনাবাহিনীর কর্মকর্তারা কতটুকু মুখ খুললেন মিডিয়াতে, এটা তাদের ইচ্ছা, কিন্তু জেনারেল আজিজ সীমা লঙ্ঘন করে মুখ খুলেছিলেন, এটা বাস্তবতা। জেনারেল আজিজকে সেনাবাহিনী ভূমিকা কি নিবে বা নিবে না, এটা তো রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করে। সরকার এক্সিকিউটিভ অর্ডার দিবে যে এই কাজটা আর্মি করবে, এই কাজটা আর্মি করবে না। আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয় না। এটা আজিজ সাহেবের আমলে দেওয়া হয় নাই, আজিজ সাহেবের আগেও দেওয়া হয় নাই, আজিজ সাহেবের পরেও দেওয়া হয় নাই। সেনাবাহিনীকে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আপনি দেন, অর্থাৎ সেনাবাহিনীর অফিসারগণকে যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেন, তাহলে এর একটা গুড রেজাল্ট, আশা করি সুফল আপনি নির্বাচনে পাবেন। এখন গত 15 বছর ধরে একটি রাজনৈতিক সরকারের অধীনে একটা বাহিনী বড় হচ্ছে, সেই রাজনৈতিক সরকারের প্রভাব এই বাহিনীর উপরে কতটুকু থাকবে বা থাকবে না, এটা আপনারা বিচার করবেন। এটা তো একটা গবেষণার বিষয়। কারণ আমি এই জন্য বলছি, আপনি যদি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসারকে নিয়ে আপনি আলোচনা করছেন, সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজকে নিয়ে আলোচনা করছেন, অন্য কোন সেনা প্রধানকে নিয়ে তো এত আলোচনার জন্ম হয় নাই। তাহলে একজন ব্যক্তি এটার দায়ী, এটার জন্য তো সেনা প্রধানগণ দায়ী না, সেনাবাহিনী দায়ী না। সেনাবাহিনীর সদস্যগণ, অফিসারগণ, ব্রিগেডিয়ারগণ, মেজর জেনারেলগণ লাফাইয়া যায় এত নির্বাচনে হস্তক্ষেপ করতে পারবেন? এটা তাদের এখতিয়ারের বাইরে। আমি 2018 সালে বলছি, আমার সঙ্গে কথা বলতে একজন মেজর সাহেব রিফিউজ করেছিলেন। আমি হাটহাজারী থেকে গাড়ি নিয়ে উত্তর দিকে নাজিরহাট যাচ্ছিলাম। আমার ভয় ছিল আমার উপর আক্রমণ হবে। আমি ওই সেনাবাহিনীর পেট্রোলের গাড়িকে দেখে যতবার চেষ্টা করেছি তাদেরকে থামাতে, যে আমার একটা কথা আমি আপনাকে জানাতে চাই, আমি তাদেরকে থামাতে পারি নাই। নাজিরহাট ব্রিজের কাছে যাইয়া, অনেকের কাছে নামগুলো অপরিচিত, নাজিরহাট ব্রিজের কাছে যাইয়া অনেক কষ্টে তাদেরকে থামাইয়া বললাম যে মেজর সাহেবকে যে আপনাকে আমি দুটো কথা বলতে চাই। তিনি আমার সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেন এবং বলেন, আপনি বিরোধী দলের প্রার্থী, আপনি একজন রাজনৈতিক প্রার্থী, আপনার সঙ্গে আমি এখানে দাঁড়ায় কথা বলতে পারবো না। এই ধরনের ইংরেজিতে বলে ওয়ার্ডস টু দিস এফেক্ট। এক্সাক্ট কথাটা তার এখন 6 বছর পরে মনে নেই। এই জন্য আপনাকে বললাম, হাসিনা, আমি মনে করি বাংলাদেশ সেনাবাহিনী নামক প্রতিষ্ঠানটির সুনাম ওনার আমলে ক্ষুণ্ণ হয়েছে এবং বর্তমানে জেনারেল ওয়াকারুজ্জামানের আমলে ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব, সবাই সহযোগিতা করব যেন সেই সুনাম, যতটুকু ক্ষতি হয়েছে সেটা যেন উঠে আসে, সেটা যেন পুনরুদ্ধার হয় এবং সংরক্ষিত হয়। এর জন্য জেনারেল ওয়াকারুজ্জামানের ব্যক্তিগত ক্যারিয়ারটাও দেখবেন, উনি একজন সুনামধারী অফিসার, অন্যদের তুলনায় অনেক সুনামধারী অফিসার। এবং ইউজুয়ালি আমরা সুনামধারী অফিসারদেরকেই সেনাপ্রধান বানিয়েছি, ব্যতিক্রম ছাড়া। এখন ব্যতিক্রমটার আমি নাম দিচ্ছি না, আপনি বলেন যদি বলতে চান, আদারওয়াইজ
we close the discussion here. জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ততার মধ্যে, আপনার এলাকার ব্যস্ততা, আপনার সংসদের ব্যস্ততা এবং ঈদের ব্যস্ততার মধ্যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন দর্শকদের জি, জন্য। ওই 10-12 জন মেহমান বসে আছে, ওনারা চকরিয়াবাসী যারা ঢাকায় থাকেন তারা আসছে দেখা করতে, তারা বসে আছে। আপনার এই আলোচনা শেষ হলে তাদের সঙ্গে কথা বলবো। আমি দেশবাসীর কাছে আমার নিজের জন্য দোয়া চাই। অনেকেই মনক্ষুণ্ণ হয়েছেন আমি বিরোধী দলের শিবির ছেড়ে কেন নির্বাচনে গেলাম, সরকার আহ্বানে সাড়া দিলাম। অন্ততপক্ষে আমি এটা, যারা আমার সমালোচনা করে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই, সমালোচনা করার অধিকার আপনাদের আছে, অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু ভাষাটা শোভনীয় হওয়া ভালো। যেমন কেউ বলে মুনাফেক, কেউ বলে জাতীয় বিশ্বাসঘাতক। আর বিশ্বাসটাকে সেটাকে খুঁজে বের করেন না। বিশ্বাসটা যদি এই হয় একজন বিদেশি রাষ্ট্রদূতের কি বলে হাতে, ডাইন হাতে রুমাল, আর সেই রুমাল ধরে আপনি পথ চলবেন, তাতে আমি সেই বিশ্বাস করি না। আপনি সেটা বিশ্বাস করলে আপনি ঠকেছেন, আপনি নিজেই দেখেন এখন। তো আমি শুধু বলবো কোনো কিছুই আইডিয়াল না, আদর্শ না। এখানে একজনকে না একজনকে সিদ্ধান্ত নিতেই হবে। 2014 সালে আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল সরকারের আহ্বানে সাড়া দিয়ে যে নির্বাচনে যেতে, 153 জন সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিল। আমি গেলে 2014 সালে আমি ঢাকা 17 ক্যান্টনমেন্ট, গুলশান, বাড়িধারা আসন থেকে নির্বাচিত হতাম। আমি তো যাই নাই, আমি তো ত্যাগ স্বীকার করেছি, কিন্তু সেই ত্যাগের মূল্যায়ন কতটুকু হয়েছে? এখন আপনি আন্দোলনের কারণে, এই কারণে, ওই কারণে আজকে কি আমরা প্রধান রাজনৈতিক দল বিএনপির এতগুলো কমিটি ভেঙে দেওয়া হচ্ছে দেখতেছি না? 2015 সালের জানুয়ারি মাসে আন্দোলনের পর যখন আন্দোলনটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল, তখন সম্মানিত শ্রদ্ধাভাজন দেশনেত্রী তখন বলেছিলেন দল পুনর্গঠন করার পর আবার আন্দোলন শুরু হবে। তো ওই পুনর্গঠন প্রক্রিয়া তো আজকে 2014 সালের জুন মাসে 24 তারিখ 18 তারিখ পর্যন্ত চলতেছে। তাহলে পুনর্গঠন কখন শেষ হবে, কখন আন্দোলন হবে, এগুলা চলমান। এগুলা নিয়ে অযথা সমালোচনা করা উচিত না। যারা রাজপথে থাকে তারা জানে কত ধানে কত চাল। দক্ষতে বসে সমালোচনা করা খুব ইজি, কিন্তু যারা রাজপথে প্রাণ দিচ্ছে, জেল খাটতেছে, ঘাম দিচ্ছে, সে যে রাজনৈতিক দলের হোক, তারাই জানে। আমি সিদ্ধান্ত নিয়েছি নির্বাচনে যেতে। আমি শুধু দুটো শব্দের আমার আপত্তি জানাচ্ছি। যারা বলে আপনি মুনাফেক এবং আপনি বিশ্বাসঘাতক, তাদেরকে বলবো তোমার ইমানটাকে আগে পরীক্ষা করো। তুমি কোনটাকে মুনাফিকি বলো আর কোনটাকে তুমি ইমান বলো, নিজেরটাকে আবিষ্কার করো, তারপর শব্দের উচ্চারণ করবা। কারণ অনেক কিছু এখানে জমা আছে, লোভনীয়তার স্বার্থে আমরা সেগুলো বলবো না। আমরা সেটা যেতে চাই না, আমরা সামনের দিকে যেতে চাই। আমেরিকাই বলছে এখন, যে আমেরিকাকে নিয়ে আমাদের এখানে হিমালয় পর্বতের ঢেউ উঠতো, আবেগের ঢেউ উঠতো, সে আমেরিকাই বলতেছে সামনের দিকে তাকাইতে চাই, পিছনের দিকে তাকাইতে চাই না। তাহলে নাথিং ইজ ফিক্সড, নাথিং ইজ রিজিড, নাথিং ইজ বিয়ন্ড কম্প্রোমাইজ। আমি শুধু এই কথাটাই আপনাদেরকে বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার সম্মানিত দর্শক শ্রোতাকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। চকরিয়া পেকুয়াবাসীর পক্ষ থেকে শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি, এবং তাদের পক্ষ হয়ে আমিও দেশবাসী, বিশ্ববাসীর কাছে দোয়া চাই। ফিলিস্তিনের মানুষদের জন্য দোয়া চাই। ফিলিস্তিনের মানুষের জন্য আল্লাহর রহমত আমরা কামনা করি। মহান ঈদের দিন গেল, ঈদের 3 দিন পর্যন্ত, 13 জিলহজ পর্যন্ত ঈদের পূর্ণতা এবং পবিত্রতা থাকে। মহান আল্লাহ যেন পৃথিবীর সব জায়গায় রহমত করুন, কিন্তু আমি বলবো আমার ফিলিস্তিনবাসীদের জন্য সবচেয়ে বেশি রহমত এখন প্রয়োজন। আসসালামু আলাইকুম। দোয়া রাখবেন হাসিনা। অনেক ধন্যবাদ।